আওয়ামী লীগের সর্বশেষ প্রাণভোমরাটাও মারা গেল। আমি বলতেছিলাম সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা। আওয়ামী লীগের সর্বশেষ আশার প্রদীপ ধপ করে নিভে গেল। শুধু প্রদীপের আলো নিভে গেছে তাই না, ওই প্রদীপটাও এখন জাদুঘরে যাবে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ মারা গেছেন। সকাল 10টা 25 দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘদিন ধরেই শাহাবুদ্দিন আহমদ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। সাবেক রাষ্ট্রপতি ও স্বৈরাচার শাহাবুদ্দিন আহমেদের মরদেহ বনানীক অবস্থানে দাফন করা হয়েছে। জানা যায় বিচারপতি, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিশিষ্ট জনেরা অংশ নেন। সাবেক রাষ্ট্রপতি বিএনপির সাবেক আব্বা শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একের পর এক অ্যাকশন আসছে। শাহাবুদ্দিন চুপ্পুকে চারদিক থেকে কঠিন চায়না জাল দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। বঙ্গভবনের পর এবার কি ক্যান্টনমেন্ট? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? মেয়াদ শেষ হওয়ার আগেই কি সেনাপ্রধানকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে? এবার সরাসরি তারেক রহমানের নির্দেশে দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির কারণ নির্যাতিত নেতা লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগের পর একটি নতুন খবর ছড়িয়ে পড়েছে যে তিনি নাকি মারা গেছেন। প্রিয় দর্শক, অনেকেই বলছেন তিনি আসলে ডিপ্রেশনে মারা গেছেন, আবার অনেকেই বলছেন তার আগের যে অসুস্থতাটা ছিল সেটি হঠাৎ করে বেড়ে গিয়ে চাপ সহ্য করতে না পেরে তিনি মারা গেছেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে এই খবরটা আসলে কতটা সত্য। বিশেষ করে একজন বিশ্লেষক তো সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের শেষ আশা, শেষ ভরসা সেটিও শেষ হয়ে গেল। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগ মনে করেছিল যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বা শাহাবুদ্দিন আহমেদ তার উপর ভর করে তারা ডিসেম্বরে ফিরবে। সেটি বুঝতে পেরে বিএনপি কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চাপ দিয়ে পদত্যাগ করিয়ে নিয়েছে। তো সেই শাহাবুদ্দিন চুপ্পু নাকি মারাও গেছেন ইতিমধ্যে। তো প্রিয় দর্শক, খবরটা কতটা সত্য আশা করছি বিস্তারিত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। কেউ বিস্তারিত ভিডিও না দেখে মতামত করবেন না। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের সর্বশেষ প্রাণভোমরাটাও মারা গেল। আওয়ামী লীগের সর্বশেষ আশার প্রদীপ ধপ করে নিভে গেল। শুধু প্রদীপের আলো নিভে গেছে তাই না, ওই প্রদীপটাও এখন জাদুঘরে যাবে। আওয়ামী লীগের যে প্রাণভোমরা, আওয়ামী লীগের যেই সর্বশেষ আশার প্রদীপ, সেই প্রদীপটাকেও জাদুঘরে রাখা হবে। আমি বলতেছিলাম সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা। বুঝতে পারছেন যে কি নেমে আসতেছে আওয়ামী লীগের সর্বশেষ প্রাণ ভমরার উপরে। আওয়ামী লীগ মনে করেছিল এই যে শেখ হাসিনার বিভিন্ন ধরনের এআই ভিডিও, এআই দিয়া কল রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, আবার কিছু কিছু গণমাধ্যমে এটা উঠে দিয়ে মানে বিদেশি গণমাধ্যমে একটু হালকা পাতলা কিছু দিয়ে নিউজ প্রচার করতেছে। শেখ হাসিনা চট করে ঢুকতেছে, এই সামনের সপ্তাহে ঢুকতেছে, সামনে মাসে আসবে, জুলাইয়ের আগে আসবে। এইভাবে বলতে বলতে এই পর্যন্ত মনে হয় 30 থেকে 40টা ডেট আমরা এআই ভিডিওর মাধ্যমে শুনেছি, যেগুলো একটাও কার্যকর হয়নি। আওয়ামী লীগের সর্বশেষ প্রাণভোমরা হিসাবে রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের সর্বশেষ আশার প্রদীপ হিসাবে এই রাষ্ট্রপতিকে কিন্তু আওয়ামী লীগের লোকজন দেখেছে। সেই রাষ্ট্রপতিও তার জায়গা থেকে সরে দাঁড়ালেন। এরপরে কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগের কেউ বাংলাদেশে আবারও আওয়ামী লীগের হাল ধরতে পারবে? পারবে না। রাষ্ট্রপতি যদি ক্ষমতায় থাকতো, একটা বুকের মধ্যে আশা নিয়ে আওয়ামী লীগ থাকতে পারতো যে শেখ হাসিনা আসবে কোনো এক সময়, বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো এক সময় আসবে, তখন এই রাষ্ট্রপতি সাপোর্ট হিসাবে কাজ করবে, এই আশা তাদের ভিতরে ছিল। কিন্তু সেই আশাটাও ধ্বংস হয়ে গেল। বঙ্গভবনের পর এবার কি ক্যান্টনমেন্ট? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? ক্ষমতার শীর্ষ কেন্দ্রগুলোতে কি বাজছে বিদায়ের করুণ সুর? দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমীকরণে এমন একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মুখে। কিন্তু আসল খেলা কি এখানেই শেষ? না দর্শক, খেলা তো সবে শুরু। বঙ্গভবন যখন হাসিনা মুক্ত হলো তখন দেশবাসীর চোখ গিয়ে পড়েছে ক্যান্টনমেন্টের দিকে। কারণ শেখ হাসিনার আরেক ঘনিষ্ঠ আত্মীয় এবং বিগত সরকারের চরম আস্থার প্রতীক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখনও বহাল তবিয়তে পদে রয়েছেন। আর এখানেই বেজে উঠেছে বিপদের অ্যালার্ম।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা সবখানেই এখন একটাই গুঞ্জন, মেয়াদ শেষ হওয়ার আগেই কি সেনাপ্রধানকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে? তাকে কি বিদেশে কোনো মিশনে বা রাষ্ট্রদূত করে পাঠিয়ে একটি সেফ এক্সিট বা সম্মানজনক বিদায় নেওয়ার প্রস্তুতি চলছে? কেন হঠাৎ সেনাপ্রধানকে সরানোর এই তোড়জোড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2006 এবং 2007 সালের সেই অন্ধকার দিনগুলোতে। বাংলাদেশের রাজনীতিতে 1/11 বা 1/11 এক ভয়ঙ্কর ট্র্যাজেডির নাম। মনে করে দেখুন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক সিনিয়র অফিসারকে টপকিয়ে মইনিউ আহমেদকে সেনাপ্রধান বানিয়েছিলেন অত্যন্ত বিশ্বাসের সাথে। কিন্তু সেই মইনিউ আহমেদ কি করেছিলেন? তিনি কামানের নল আর অস্ত্রের ভয় দেখিয়ে বঙ্গভবন দখল করেছিলেন, জারি করেছিলেন জরুরি অবস্থা। সেই 1/11 অশুভ শক্তি শুধু বিএনপির সরকারকেই পতন করেনি, তারা জিয়া পরিবারকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে নির্মমভাবে উচ্ছেদ করেছিল। সবচেয়ে বড় এবং মর্মান্তিক আঘাতটি এসেছিল তৎকালীন তরুণ নেতা তারেক রহমানের উপর। কারাগারে তার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, তার ফলে তার মেরুদণ্ড ভেঙে যায়। টানা 17 বছর তাকে প্রবাসে কাটাতে হয়েছে এক চরম যন্ত্রণাদায়ক জীবন। সেই স্মৃতি কি বিএনপি বা তারেক রহমান কখনোই ভুলতে পারবেন? কখনোই না। তারেক রহমান এখন আর সেই আগের মানুষটি নেই। তিনি এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি হিসেবি এবং দূরদর্শী একজন রাজনীতিক। তিনি খুব ভালো করেই জানেন, সেনাবাহিনীর ভেতরে যদি এমন কোনো ব্যক্তি শীর্ষ পদে বসে থাকেন, যার নারীর টান পতিত স্বৈরাচারের সাথে, তবে তার যে কোনো মুহূর্তে বুমেরাং হতে পারে। 2007 সালে মইনিউ আহমেদ যা করেছিলেন, 2024, 25 এবং 2026 সালে ওয়াকারুজ্জামান যে তার পুনরাবৃত্তি ঘটাবেন না, তার গ্যারান্টি কোথায়? তারেক রহমান এবার আর আগের মতো কোনো ভুল করতে রাজি নন। তিনি পেছনের সমস্ত পথ বন্ধ করে সামনে এগোতে চান। বিশেষ করে শেখ হাসিনা যখন দিল্লিতে বসে একের পর এক উস্কানিমূলক বার্তা দিচ্ছে, ডিসেম্বরে দেশে ফেরার হুমকি দিচ্ছে, তখন সেনাপ্রধানের মতো রাষ্ট্রের একটি মহা গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনার কোনো ঘনিষ্ঠ লোককে রেখে দেয়া মানে হলো নিজেদের গলাতেই নিজেরা ছুরি চালিয়ে দেয়া। তারেক রহমান যখন জনগণের একচেটিয়া রায় নিয়ে ক্ষমতায় বসে পড়েছেন, তখন তিনি খুব ভালো করেই বুঝছেন কাঁটার সিংহাসনে বসে কখনো নিশ্চিন্তে দেশ চালানো যায় না। তাই তিনি একে একে সেই কাঁটাগুলো উপড়ে ফেলার ছক কষেছেন। খেয়াল করে দেখবেন, সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ চিফ অফ জেনারেল স্টাফ এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রধান পদগুলোতে ইতিমধ্যেই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। অত্যন্ত বিশ্বস্ত, দক্ষ এবং বিগত সরকারের আমলে চরম বৈষম্যের শিকার দেশপ্রেমিক অফিসারদের এখন এসব গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমানের মতো কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর প্রাণভোমরা। এর মানে কি? এর সোজা অর্থ হলো সেনাপ্রধানের চারপাশে এমন একটি বলয় তৈরি করা হচ্ছে যেখানে তিনি কার্যত ক্ষমতাহীন হয়ে পড়বেন। তার নিচের স্তরের সবাই যখন দেশপ্রেমিক এবং নতুন বাংলাদেশের পক্ষে শক্তি হবেন, তখন শীর্ষ পদে বসেও তিনি পতিত স্বৈরাচারের পক্ষে কোনো কলকাঠি নাড়তে পারবেন না। এটি হচ্ছে তারেক রহমানের সাইলেন্ট এনসার্কেলমেন্ট বা নীরব ঘেরাও নীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেনাপ্রধানের পদত্যাগ নিয়েও যে গুঞ্জন ছড়িয়েছে, তা একেবারেই ভিত্তিহীন নয়। হ্যাঁ, এটা ঠিক যে সরকার বা আইএসপিআর থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের এত বড় একটি পদে রদবদলের বিষয়টি কখনো আগে থেকে মাইক বাজিয়ে ঘোষণা করা হয় না। এটি হয় অত্যন্ত গোপনীয়তা এবং রাষ্ট্রীয় প্রোটোকল মেনে। ফেসবুকে কোনো পোস্ট ভাইরাল হলেই যে পরদিন সেনাপ্রধান পদত্যাগ করবেন, বিষয়টি এত সহজ নয়। কিন্তু বাংলাদেশের রাজনীতির একটি অলিখিত নিয়ম হলো, এখানে যা রটে তার কিছু তো বটে। সোশ্যাল মিডিয়ায় যখন কোনো গুঞ্জন জোরালো হয়, বুঝতে হবে ভেতরে ভেতরে আগ্নেয়গিরি ফুটতে শুরু করেছে। অনেকেই বলছেন জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ 2027 সালের জুন মাস পর্যন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, যেখানে দেশের 18 কোটি মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের কোনো ছায়াকেও মানুষ মেনে নিতে প্রস্তুত নয়। সাধারণ সিপাহী থেকে শুরু করে মাঠ পর্যায়ের অফিসাররাও চাইছেন সেনাবাহিনী হোক সম্পূর্ণ রাজনীতিমুক্ত এবং একটি শক্ত নিরপেক্ষ নেতৃত্বের অধীন। দীর্ঘদিন ধরে দলীয়করণের কারণে সেনাবাহিনীর পেশাদার কর্মকর্তাদের মনে যে চাপা ক্ষোভ জমা হয়েছিল 5ই আগস্টের পর, তা আরও তীব্র হয়েছে। তারা চান না তাদের মাথার উপর এমন কেউ বসে থাকুক যার দিকে আঙুল তুলে মানুষ স্বৈরাচারের দোষর বলে গালমন্দ করবে। তারেক রহমান সেনাবাহিনীর মাঠ পর্যায়ের এই সেন্টিমেন্ট খুব ভালোভাবে পড়তে পেরেছেন। তিনি জানেন, আন্তর্জাতিক চক্রান্তকারীরাও বসে নেই। তারা চাইছে বাংলাদেশে একটি পুতুল সরকার থাকুক, যাতে ভূ রাজনীতিতে তারা ছড়ি ঘোরাতে পারে। কিন্তু তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্বকে কারো হাতে বন্ধক দিতে রাজি নন। শেখ হাসিনার প্রত্যাবর্তন চক্রান্ত নস্যাৎ করতে এবং সামরিক শাসন ও 1/11 মতো যে কোনো ষড়যন্ত্রের রাস্তা চিরতরে বন্ধ করতে সেনা সদরের পরিবর্তনের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ইতিহাস প্রমাণ করে, সেনাপ্রধান বা সেনাবাহিনী যদি সরকারের পক্ষে না থাকে কিংবা তারা যদি ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলায়, তবে কোনো সরকারই আর টিকে থাকতে পারে না। তারেক রহমান সেই 2006 সালের ভুলের পুনরাবৃত্তি হতে দেবেন না। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে তিনি বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। শাহাবুদ্দিন চুপ্পুর পর এবার ওয়াকারুজ্জামানের পদত্যাগ এখন কেবলই একটি আনুষ্ঠানিকতার বিষয়। তাকে হয়তো জাতিসংঘ মিশনে বা কোনো বন্ধু রাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে একটি সম্মানজনক বিদায় দেওয়া হবে, আর তার জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হবে সম্পূর্ণ নিরপেক্ষ, দেশপ্রেমিক এবং নির্ভরযোগ্য কোনো কর্মকর্তার হাতে। সাবেক রাষ্ট্রপতি, বিএনপির সাবেক আব্বা শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একের পর এক অ্যাকশন আসছে। শাহাবুদ্দিন চুপ্পুকে চারদিক থেকে কঠিন চায়না জাল দিয়ে বেড়া দেওয়া হচ্ছে।
সম্ভবত পালাতে পারবেন না, সেফ এক্সিট পাবেন না। শাহাবুদ্দিন চুপ্পু বিএনপি সমঝোতা প্রায় শেষ। একের পর এক শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ, মামলার আবেদন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি সামাল বিএনপি সরকার দিতে পারবে না। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার যে সমঝোতা, এটা দিতে পারবে না। আসলে এই ধরনের সমঝোতা, এই ধরনের চুক্তি বেশিরভাগ ক্ষেত্রে ঠিক থাকে না। ক্ষমতাসীনরা যেভাবে বলে পরবর্তীতে ওইভাবেই হয়। এখন বিএনপি কি বলবে যে আমরা চেয়েছিলাম আপনাকে সেফ এক্সিট দিতে, কিন্তু পারেনি, জনগণ আটকে ধরছে, আমরা কি করবো? ভাই আমরা তো চেয়েছিলাম। চুপ্পু যখন জিজ্ঞেস করবে সালাউদ্দিনকে যে ভাই আপনিও এসালামের লোক, আমিও এসালামের লোক, তা আপনি বললেন যে আমাকে সেফ এক্সিট দিবেন, এখন আমাকে আটকে দিচ্ছেন, ব্যাপারটা কি? বললো যে ভাই আমি তো চেষ্টা করেছি, কিন্তু জনগণ তো আমাকেই কিনা আটকে দেয়। যেমন আমি নিজে একটা আলোচনায় বলেছি যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ভয়াবহ অপরাধীকে সেফ এক্সিট দেওয়া মূলক যে বক্তব্য সালাউদ্দিন আহমেদ দিয়েছে, ওদের তো পাল্টা সালাউদ্দিনকে গ্রেপ্তার করা যায়। এইভাবে অপরাধী দায় মুক্তি দেয়া? বাংলাদেশ থেকে এসালাম যে পরিমাণ টাকা পাচার করেছে, আরেকটা বাংলাদেশ কেনা দেয় ওই পরিমাণ টাকা দিয়ে। রাষ্ট্র কেনা বেচা, প্রদেশ কেনা বেচার ঘটনা আছে না, লুইজিয়ানা কেনা বেচা, এরকম অনেক আছে। বাংলাদেশের রংপুর $10 বিলিয়ন দিয়ে কিনতে চায়, প্রায় $34 বিলিয়ন পাচার করেছে এসালাম বেক্সিম পেরা। আর অথচ রংপুর বিভাগের দাম ধরা হয় $10 বিলিয়ন। তাহলে পুরো বাংলাদেশ কেনা যায় যে পরিমাণ টাকা পাচার করেছে তারাই। আর তার সাথে জড়িত এই শাহাবুদ্দিন চুপ্পু, এসালামের অন্যতম হোতা, তাকে সেফ এক্সিট দেওয়ার কথা বলছেন আপনি? আরো শাহাবুদ্দিন চুপ্পুর অপরাধের ফিরিস্তি আমরা তুলে ধরেছি। দর্শক, এই জায়গায় শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বিএনপির সমঝোতা হয়তো থাকবে না, তখন বলবে যে আমরা তো চেয়েছি এই সমঝোতার উপর ইস্তেকামত থাকতে, কিন্তু পাচ্ছি না, কি আর করব? জনগণ এমন ভাবে বিষয়টা দেখছে, জনগণ এমন ভাবে সোচ্চার হচ্ছে, উল্টা তো ভাই আমি সালাউদ্দিনই তো ফেসে যাচ্ছি, এসালামের লোক আমি, আপনি, তাতে কি? আমরা তো বাঁচাতে পারছি না, সমঝোতা শেষ হতে বাধ্য। জামাত হাতে ছাই মেখে এই শাহাবুদ্দিন চুপ্পুকে ধরছে। জামাতের কাছে প্রাপ্ত তথ্যপত্র সব ফাইল ওপেন করেছে, আদালতে যাচ্ছে, দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। দর্শক, ইসলামী ব্যাংক কাণ্ডের ঘটনা তো আপনারা জানেন, ওটা নিয়ে অলরেডি মামলা নাড়াচাড়া শুরু হয়ে গেছে, ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এটাও হয়ে গেছে, এবং তদন্ত বা আগের ঘটনা কিন্তু সব রেডিমেড, এমন না যে নতুন ভাবে করতে হবে। মামলার অন্যান্য সকল আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যা শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার কারণে তার বিষয়ে কোনো সিদ্ধান্ত আদালত দেয়নি, কিন্তু রাষ্ট্রপতি নেই, এখন তো অটো সিদ্ধান্ত এসে যাবে। দেশ ত্যাগ ফিরানো এটা বিএনপির জন্য জরুরি। কেন? যে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে অনেক স্পর্শকতার বিষয় আছে বিএনপির, যেটা বিএনপির জন্য বিব্রতকর। অর্থাৎ সেখানে শাহাবুদ্দিন চুপ্পুকে যদি স্বাধীনভাবে বিদেশে যে মুখ খুলতে দেয়, তাহলে বিএনপিকে এর মাসুল গুনতে হবে, এটা ডেফিনেটলি বিএনপি চাইবে না। যেমন কি, আমি কিছু উদাহরণ দিই। এই যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেন নাই, শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র নাই, কিন্তু বিএনপি মির্জা ফখরুলরা আয়োজন করে পদত্যাগের নাটক সাজিয়ে চুপ্পুর মাধ্যমে ওয়াকারকে ব্যবহার করে প্রচার করেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, অতএব এই পদত্যাগের উপর ভিত্তি করে আপিল বিভাগের রেফারেন্স এনে আপনি ইন্টারিম গভর্নমেন্ট করেন, যাতে 90 দিনের মধ্যে ইলেকশন করা যায়। যদি শেষ পর্যন্ত 90 দিনের ইলেকশনে খাস বিএনপির পূর্ণ হয়নি। এখন এই জায়গায় দর্শক দেখেন, ভেরি সিম্পল, যে শাহাবুদ্দিন চুপ্পু মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছেন তখন। আবার তারেক রহমানের সাথে কোন সময় থেকে চুপ্পুর যোগাযোগ শুরু হয়েছে, এটা কিন্তু কালের কণ্ঠে বলেছেন। তারেক রহমানের সমর্থন পেয়েছি, তিনি অত জেন্টেলম্যান, আমাকে উৎসাহ দিয়েছেন, সেনাপ্রধানকে পাশে পেয়েছি, ইউনূস সরকার আমাকে কোঅপারেট করেন, অনেক কথাই বলেছেন। তাহলে তারেক রহমানের সাথে চুপ্পুর যোগাযোগটা কি, কেন হয়েছে, কবে থেকে হয়েছে? চুপ্পুর সাথে তারেক রহমানের সম্পর্ক, তারেক রহমান বাংলাদেশে আসার আগে, এটা কি তারেক রহমানের জন্য আনপ্লেজেন্ট না, বিব্রতকর না? অবশ্যই বিব্রতকর। তো এই পরিস্থিতিতে এই কথাগুলো ডেফিনেটলি চুপ্পু যদি স্বাধীনভাবে কোথাও জায়গা নিতে পারেন, সেখানে যে বলে দিবেন, এবং শেখ হাসিনার সাথে ঠিকই যোগাযোগ করবেন, আর পদত্যাগ যে মিথ্যা, আরো অনেক স্পর্শকতার বিষয় নিয়ে মুখ খুলবেন, তখন এটা বিএনপির জন্য খুব অপ্রীতিকর অবস্থা তৈরি করবে। যার ফলে চুপ্পু স্বাধীনভাবে বিদেশে যে এই কথাগুলো বলুক, এটা বিএনপিও চাইবে না। আর এই সেফ এক্সিট দেওয়ার সমঝোতা এই কারণে শেষ হয়ে যেতে পারে, চুপ্পুকে দেশের মধ্যে রাখবে, দেশের মধ্যে থাকলে চুপ্পু কিন্তু কিছু বলার সাহস হবে না। হয়তো বিএনপি এরকম বলবে যে উল্টাপাল্টা বলবো জেলে, আর যদি জেলে ঢুকায় তারপরে বলতে পারবে না, তাহলে কিন্তু জেলের ভিতরে খবর আছে। অতএব জেলের ভয় দেখিয়ে চুপ্পুকে চুপ রাখবে, আর জেলে গেলে পরবর্তী মাইরের বা সাজার ভয় দেখিয়ে তাকে চুপ রাখবে। দেশের মধ্যে থাকলে নানানভাবে চুপ্পুকে তার মৃত্যু পর্যন্ত চুপ রাখানো সম্ভব, কিন্তু দেশের বাইরে দিলে তখন আর এটা সম্ভব না। তো দর্শক, চুপ্পুর বিরুদ্ধে মামলা অভিযোগের অভাব নাই, নতুন 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 ঘটনা। সর্বশেষ খবর, শেয়ার জালিয়াতি মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু। আসামি তো হচ্ছে ইসলামী ব্যাংক কেলেঙ্কারি মামলা, এখন আবার শেয়ার জালিয়াতি মামলা, 2013 সালে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ধামাচাপা দেওয়ার 30 লাখ টাকা ঘুষ নেওয়ার মামলা। কত মামলা দেখবেন, প্রত্যেক দিন তার বিরুদ্ধে নতুন নতুন মামলা হবে, সারা বাংলাদেশে মামলা হবে। জুলাই গণহত্যার অভিযোগে মামলার অভাব নাই। 2024 সালে ডামি নির্বাচনকে বৈধতা দেওয়ার মামলা, কত মামলা দেখবেন। কল রেকর্ড ফাঁস, ফোনে বাবরকে রাষ্ট্রপতি হওয়ার চমকপ্রদ সুখবর দিলেন তারেক রহমান। দিল্লির সাউথ ব্লকের ঘুম হারাম করে দেওয়া এক চাঞ্চল্যকর খবর এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় বোমা। বাতাসে ভাসছে এক অডিও ফাঁসের তীব্র গুঞ্জন, যেখানে সরাসরি কথা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
শোনা যাচ্ছে ফোনের ওপাশ থেকে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান দাপুটে নেতা লুৎফুজ্জামান বাবরকে দিচ্ছেন এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক সুখবর। প্রস্তুত হন, দেশের জন্য এবার আপনাকে সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে। ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠস্বরটি ছিল ঠিক এমন আত্মবিশ্বাসী ও নির্দেশনামূলক যা শুনে রাজনীতির মাঠের তাবর তাবর বিশ্লেষকদেরও চোখ কপালে উঠেছে। অন্যদিকে অপর প্রান্ত থেকে লুৎফুজ্জামান বাবরের সেই চিরচেনা ধীর স্থির কিন্তু ইস্পাত কঠিন কণ্ঠস্বর শোনা যায়, যেখানে তিনি দেশ ও দলের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে নিজের প্রস্তুত থাকার কথা অত্যন্ত দৃঢ়তার সাথে ব্যক্ত করেন। বঙ্গভবনের খালি গদিতে কি তবে সত্যিই বসতে যাচ্ছেন ভারতের চিরচেনা জম লুৎফুজ্জামান বাবর? শাহাবুদ্দিন চুপুর নাটকীয় বিদায়ের পর শূন্য বঙ্গভবনে কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি তা নিয়ে যখন পুরো দেশে জল্পনা কল্পনার ঝড়, ঠিক তখনই এই ফোন কলের গুঞ্জন আন্তর্জাতিক রাজনীতিতেও বিশাল শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে ভারতের রাজধানী নয়াদিল্লির সাউথ ব্লকে রীতিমতো জরুরি অবস্থা জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা হাতে নেওয়ার পর থেকেই তার একের পর এক নিখুঁত দাবার চালে রীতিমতো দিশেহারা ভারত। তবে এবার বঙ্গভবনের পরবর্তী অভিভাবক কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় হিসাব নিকাশ। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে দুটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ: দলের ভেতরের অভ্যন্তরীণ গ্রুপিং শক্ত হাতে দমন করা এবং বাইরের পরাশক্তি, বিশেষ করে মোদী প্রশাসনের অনাকাঙ্ক্ষিত চোখ রাঙানি ও আধিপত্যবাদী চক্রান্ত চিরতরে নস্যাৎ করা। এই কঠিন সময়ে বঙ্গভবনের মতো স্পর্শকাতর জায়গায় এমন একজনকে বসাতে হবে যিনি হবেন সরকারের জন্য বিশ্বস্ত আস্থার প্রতীক এবং একই সাথে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে এক শক্ত আইনি ও রাজনৈতিক প্রাচীর। এই শূন্যতা পূরণের জন্য শুরুতেই জোরে সোরে আলোচনায় এসেছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। তাকে রাষ্ট্রপতি আসনে বসালে আন্তর্জাতিক চাপ ও মোদী সরকারের অর্থনৈতিক চক্রান্তগুলো খুব সহজেই কূটনৈতিকভাবে সামলানো যেত বলে মনে করেছিলেন অনেক বিশ্লেষক। কিন্তু রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমান পা ফেলছেন অত্যন্ত চতুর ও পরিপক্ক খেলোয়াড়ের মতো, যেন দিল্লি কোনোভাবেই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ না পায়। ডক্টর ইউনূস ছাড়াও আরো বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম বাতাসে ভাসছিল, যেমন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বীর বিক্রম মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সেনা সদর থেকে শুরু করে রাজনীতির অন্তর্মহলে তার অগাধ প্রভাব ও সম্মান রয়েছে। তাকে স্থায়ী রাষ্ট্রপতি করলে সামরিক ও রাজনৈতিক দুই মেরুর মধ্যে চমৎকার ভারসাম্য বজায় রাখা যেত। কিন্তু হাফিজ সাহেবকে বঙ্গভবনে পাঠিয়ে দিলে সংসদে সরকারের প্রধান রাজনৈতিক দিক নির্দেশক ও কড়া অভিভাবকত্ব শূন্য হয়ে পড়বে, যা আইনসভায় নতুন বিশৃঙ্খলা তৈরি করতে পারে। অন্যদিকে ডক্টর মঈন খান নিজের স্বাধীন মতামত প্রকাশের স্পর্ধার কারণে হাই কমান্ডের ছায়ার মতো অনুগত খোঁজার সমীকরণে শুরুতেই ছিটকে গেছেন। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ তবে আলংকারিক পদে পাঠিয়ে দলের মূল দায়িত্ব সালাউদ্দিন আহমেদের হাতে তুলে দেওয়ার সুদূর প্রসারী কৌশল নিয়েও রাজনীতি পাড়ায় তুমুল আলোচনা চলছিল। তবে সব হিসাব নিকাশ ও প্রেডিকশন উল্টে দিয়ে রাজনীতির দাবার বোর্ডে যে নামটি সবাইকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে তা হলো লুৎফুজ্জামান বাবর। রক্ত বরং এই নামটা শুনলেই দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে পুরো মোদী প্রশাসনের রক্তহীন হয়ে যায়। 2001 থেকে 2006 সালের বিএনপি সরকারে এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ভারতের 1 নম্বর গলার কাটা। বিশেষ করে 10 ট্রাক অস্ত্র মামলার পর থেকে ভারতের কাছে তিনি পরিণত হন অন্যতম বড় আতঙ্কে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি যেভাবে এলিট ফোর্স র্যাব গঠন করে দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের কঠোর হাতে দমন করেছিলেন তা আজও দেশবাসীর স্মৃতিতে উজ্জ্বল। তার সেই লৌহ কঠিন নেতৃত্ব ও আপসীর মানসিকতাই আজ তাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। দীর্ঘ বছর মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অন্ধকার কারাগারে বন্দী থাকলেও তিনি কখনো মাথা নত করেননি। দলের সাথে কিংবা তারেক রহমানের সাথে কখনো বেইমানি করেননি। তার এই ইস্পাত কঠিন আনুগত্য আর সীমাহীন ত্যাগই আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাকে সবচেয়ে বিশ্বস্ত নেতায় পরিণত করেছে। কিন্তু প্রশ্ন হলো, আজ হঠাৎ বাবর সাহেবকে বঙ্গভবনে পাঠানোর এত তোড়জোড় কেন? রাজনৈতিক বোদ্ধাদের মতে এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বিশাল মাস্টার প্ল্যান। এর মূল কারণ 2006 সালের সেই ভয়ঙ্কর 1/11 এর ইতিহাস। ওই সময় বঙ্গভবনের তৎকালীন দুর্বল রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে জিম্মি করে আর মাইনাস ফর্মুলার ভয় দেখিয়ে বিদেশি চক্রান্তকারীরা যেভাবে 1/11 এর জন্ম দিয়েছিল, সেই তিক্ত অভিজ্ঞতা তারেক রহমান খুব ভালো করেই মনে রেখেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন বঙ্গভবনের গদিতে যদি লুৎফুজ্জামান বাবরের মতো একগুঁয়ে শক্ত সাহসী ও নির্ভীক কোনো পরীক্ষিত জাতীয়তাবাদী নেতা বসে থাকেন, তবে ভারতের গোয়েন্দা সংস্থা র বা অন্য কোনো বিদেশি শক্তি চক্রান্ত করে কিংবা বন্দুকের ভয় দেখিয়ে বাংলাদেশের দ্বিতীয় কোনো 1/11 ঘটাতে পারবে না। বর্তমানে মোদী সরকার যখন চারদিক থেকে নানা রকম প্রোপাগান্ডা এবং সীমান্ত কেন্দ্রিক চক্রান্ত চালিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার পায়তারা করছে, ঠিক সেই মুহূর্তে বঙ্গভবনে বাবরের উপস্থিতি দিল্লির সব জঘন্য স্বপ্ন ধূলিসাৎ করে দেবে। বাবরের রাজকীয় প্রত্যাবর্তনের এই গুঞ্জন এখন ঢাকার অন্তর্মহল থেকে দিল্লির প্রশাসনিক অলিন্দ পর্যন্ত বিশাল কম্পন তৈরি করেছে। দেশের আপামর জনতা এবং
এবং তৃণমূলের নেতাকর্মীরা এই খবরে রীতিমতো উল্লসিত ও উজ্জীবিত। তারা মনে করছেন বাবুর বঙ্গভবনে থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পূর্ণ নিরাপদ থাকবে, দেশের মাটিতে আর কোনো বিদেশি দালালের ঠাঁই হবে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।